তো যাদের ক্লাস মিস হয়ে গেছিলো তারা একটু এইটা দেখে নিস। আমি অফলাইন একটা আপলোড করে দিয়ে দিচ্ছি, কারণ নেটওয়ার্কের এখন খুবই প্রবলেম। যাই হোক, তাহলে দেখ, যদি ফুডটাকে আমরা তো পড়েছি গ্যাস্ট্রিক এম্পটিং জিনিসটা কি, স্টোমাকে ফুড আছে, স্টোমাক থেকে ফুডটা কোথায় যাবে, ডিওডেনামে, মানে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্টে। তার জন্য কি ইম্পর্টেন্ট, ওপেনিং অফ দ্য পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার না ওপেন করলে আমরা স্টোমাককে এমটি করতে পারবো না। ঠিক এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা নাম দিচ্ছি, বলো কি নাম দিই, এটাকে আমরা বলি গ্যাস্ট্রিক এমটিং। ওকে, গ্যাস্ট্রিক এমটিং তাহলে কি হলো না, স্টোমাক বা গ্যাস্ট্রারের মধ্যে ফুডটা ছিল, ওই ফুডটা এখন চলে আসছে ডিওডেনামে। কেন, পাইলোরিক স্ফিংটারের ওপেনিংয়ের জন্য। ঠিক এই জিনিসটাকে আমরা বলছি কি, গ্যাস্ট্রিক এমটিং। আচ্ছা, পাইলোরিক স্ফিংটারের ওপেনিংয়ে কে হেল্প করছে না, গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোন কি করে, পাইলোরিক স্ফিংটারের ওপর অ্যাক্ট করে আর স্ফিংটারটাকে রিল্যাক্স করে দেয়। তাহলে গ্যাস্ট্রিন কি করলো, পাইলোরিক স্ফিংটারের রিল্যাক্সেশন। তার ফলে কি হলো, পাইলোরিক স্ফিংটার ওপেন হলো, ফুড যেটা স্টোমাকে ছিল সেটা ডিওডেনামে চলে আসলো। গ্যাস্ট্রিন কোথা থেকে সিক্রেট হয়, জি সেল অফ স্টোমাক, মেনলি দ্য অ্যান্ট্রাম রিজিয়ন অফ স্টোমাক। কোথায় থাকে জি সেল, মেনলি অ্যান্ট্রাম অফ স্টোমাকে। ক্লিয়ার, কি হলো জিনিসটা, অ্যান্ট্রাম অফ স্টোমাক থেকে কে আসলো, জি সেল। জি সেল কী কাজ করে, গ্যাস্ট্রিন সিক্রেট করে। গ্যাস্ট্রিন কার ওপর অ্যাক্ট করে, পাইলোরিক স্ফিংটারের ওপর অ্যাক্ট করে। তার ফলে কি হয়, গ্যাস্ট্রিক এমটিং হয়ে যায়। এবার দেখ, আমরা আরেকটা নেক্সট যেটা ডিসকাস করেছি অলরেডি, ফ্যাক্টরস ইনক্রিজিং গ্যাস্ট্রিক এমটিং, মানে কোন কোন ফ্যাক্টর গ্যাস্ট্রিক এমটিংকে বাড়ায়। ওকে, আর কি ফ্যাক্টর ডিক্রিজিং গ্যাস্ট্রিক এমটিং, কোন কোন ফ্যাক্টর গ্যাস্ট্রিক এমটিংকে কমায়। ক্লিয়ার, তাহলে দেখ, তোর যদি গ্যাস্ট্রিক এমটিংকে বাড়াতে হয়, কে কে বাড়াচ্ছে আমরা দেখে নিই। ভলিউম অফ স্টোমাক, মানে গ্যাস্ট্রিক ডিস্টেনশন। জিনিসটা কি দেখ, এই ধর তুই স্টোমাকের মধ্যে ফুড নিয়েছিস, আচ্ছা এখানে আমি ছবি এঁকে বলছি, এই ধর স্টোমাকের মধ্যে ফুড নিয়েছিস, তাই তো, ফুড স্টোমাকের মধ্যে এসে কি করছে, ও তোর স্টোমাককে ডিস্টেন্ড করছে, মানে কি স্টোমাকের ওয়াল ডিস্টেন্ডের হচ্ছে, স্ট্রেচ একটা ফিল করছে স্টোমাকের ওয়াল। ওকে, স্ট্রেচ ফিল করছে, তাহলে কি ভলিউম বাড়ছে, স্টোমাকের ভলিউম বাড়ছে। তাহলে এই যে ফুড নেওয়ার পর ফুড যে স্টোমাকের ওয়ালের ওপর একটা স্ট্রেচ দিচ্ছে, এটাকে আমরা কি বলি, স্ট্রেচের ফলে কি হচ্ছে, স্টোমাকের ভলিউম বাড়ছে, এই ঘটনাটাকে আমরা কি বলি, গ্যাস্ট্রিক ডিস্টেনশন। গ্যাস্ট্রিক ডিস্টেনশন হলে কি হবে, যে ফুডটা স্টোমাকে ছিল সে নিচের দিকে নামতে শুরু করবে, মানে ডিওডেনামের দিকে নামতে শুরু করবে। ক্লিয়ার, আচ্ছা, তাহলে স্টোমাকের ভলিউম যদি বাড়ে, মানে গ্যাস্ট্রিক ডিস্টেনশন যদি হয়, সে কি করবে, ইনক্রিজ করবে গ্যাস্ট্রিক এমটিংকে, মানে গ্যাস্ট্রিক এমটি হতে হেল্প করবে, সাহায্য করবে। ক্লিয়ার, নেক্সট পয়েন্ট আমরা কি দেখব, আর কোন ফ্যাক্টর আছে যে স্টোমাকের এমটিং হতে হেল্প করে, সেটা হলো একটা হরমোন যার নাম গ্যাস্ট্রিন হরমোন। ক্লিয়ার, গ্যাস্ট্রিন হরমোন কীভাবে কাজ করে, এই একটু আগে আমি বলে দিয়েছি। গ্যাস্ট্রিন হরমোন অ্যাক্টস অন পাইলোরিক স্ফিংটার অ্যান্ড কজিং রিল্যাক্সেশন অফ দিস স্ফিংটার। ক্লিয়ার, কী করে দেখে নাও, আমি একটু আগেই বললাম গ্যাস্ট্রিন হরমোন কোথা থেকে সিক্রেট হয়, এটসেট্রা এটসেট্রা সব বললাম। এই হলো পাইলোরিক স্ফিংটার এখানে, তাই তো, এই ধরে নাও পাইলোরিক স্ফিংটার। তাহলে এই পাইলোরিক স্ফিংটারের ওপর কে কাজ করে, গ্যাস্ট্রিন হরমোন এই পাইলোরিক স্ফিংটারের ওপর কাজ করে কি করে, এর রিল্যাক্সেশন করে। তাহলে এটাকে রিল্যাক্সেশন অফ দ্য পাইলোরিক স্ফিংটার। ওকে, তারপরে কি হয়, পাইলোরিক স্ফিংটার যদি রিল্যাক্স হয়ে যায়, যে ফুডটা স্টোমাকের মধ্যে আছে সে খুব তাড়াতাড়ি কোথায় চলে যাবে, ইন্টেস্টাইনে। ক্লিয়ার, তাহলে দুটো ফ্যাক্টর বলো যারা গ্যাস্ট্রিক এমটিংকে ইনক্রিজ করে। ফ্যাক্টর 1, ডিস্টেনশন অফ দ্য গ্যাস্ট্রিক ওয়াল, অর ইউ ক্যান সে গ্যাস্ট্রিক ডিস্টেনশন। আরেকটা হবে গ্যাস্ট্রিন হরমোন। ওকে, এবার বলো কিছু ফ্যাক্টর যারা গ্যাস্ট্রিক এমটিংকে কমিয়ে দেয়, কিছু ফ্যাক্টর
যারা গ্যাস্ট্রিক এমটিংকে কমিয়ে দেয়, ডিক্রিজ করে। কে কে দেখে নাও। প্রেজেন্স অফ carbohydrate, protein and fat, presence of carbohydrate, protein and fat or lipid you can say. ওকে, যদি ইন্টেস্টাইনে কি হয়েছে, যদি ইন্টেস্টাইনে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এরা যদি ইন্টেস্টাইনে মানে ডিওডেনাম, এটা তো ডিওডেনাম, এইটা তো ডিওডেনাম, মানে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, ওখানে যদি কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এরা স্টোরড থাকে, ওখানে যদি কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এরা স্টোরড থাকে, ওরা কি করবে, গ্যাস্ট্রিক এমটি হতে দেবে না, প্রিভেন্ট করবে, গ্যাস্ট্রিক এমটিংকে প্রিভেন্ট করবে। কেন না, দেখো অলরেডি তোমার ডিওডেনামে ফুড স্টোরড আছে, তাহলে তুমি আরও এক্সট্রা ফুড স্টোমাক থেকে ডিওডেনামে নিয়ে কি করবে, অলরেডি তো এখানে ফুড কন্টেন্ট স্টোরড আছে, তাই তো। তার জন্য কি হবে, পাইলোরিক স্ফিংটার রিল্যাক্স করবে না, কারণ অলরেডি এখানে ফুড আছে, তাহলে স্টোমাক থেকে আমি আর ফুড নিয়ে কি করব, তাই তো। তাহলে প্রেজেন্স অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মানে যেগুলো অলরেডি not absorbed and not digested properly, those foods are present at your duodenum region, and this food causing what, they decreases your gastric emptying, they decreases gastric emptying, clear। তাহলে এরা কী করবে, গ্যাস্ট্রিক এমটিংকে কমিয়ে দেবে, ডিক্রিজ করে দেবে। বেশ, নেক্সট, প্রেজেন্স অফ অ্যাসিড ইন ডিওডেনাম অলসো ডিক্রিজেস গ্যাস্ট্রিক এমটিং। কেন, দেখো আমি বলেছি, ধরে নাও প্রথমবার ফার্স্ট টাইম প্রথমবার কি হয়েছে, যখন প্রথমবার স্টোমাকের ফুডগুলো ডিওডেনামের দিকে গেছে, তখন কি হয়েছে, এই ফুডের সাথে অ্যাসিড মিক্সড হয়েছে। কারণ আমি বলেছি স্টোমাকের প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়, তো সেই অ্যাসিড কি করে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তোমার ফুডের সাথে মিক্সড হয়, অবভিয়াসলি মিক্সড হচ্ছে, দিয়ে একটা কাইম ফর্ম করছে, ওই কাইমটা কোন দিকে যাচ্ছে, ওই কাইমটাই তোমার ডিওডেনামের দিকে যাচ্ছে। তাহলে ফার্স্ট টাইম যখন ফুড এসেছিলো কী হলো, তখন অ্যাসিড মিক্সড হয়েছিল ফুডের সাথে। এবার ওই ফুডের সাথে যে অ্যাসিড মিক্সড হয়েছিল, ওই অ্যাসিড মিক্সড ফুড আর কাইম এখন কোথায় আছে, ডিওডেনামে, তাই তো। তাহলে দেখে নাও, এখন সেকেন্ড টাইম যখন আবার ফুড আসবে, ওই ফুডের সাথে অ্যাসিড মিক্সড হবে, কিন্তু অলরেডি এখানে অ্যাসিড মিক্সড ফুড আর অ্যাসিড মিক্সড কাইম অলরেডি ডিওডেনামে প্রেজেন্ট আছে। তাহলে অলরেডি ডিওডেনাম ইজ অ্যাসিডিক নাও, তার জন্য ও কী করবে না, গ্যাস্ট্রিক এমটি হতে দেবে না। একই কথা, দুটোর ওপর আর নিচ একই কথা, জাস্ট একটু ডিফার। দেখে নাও, তাহলে প্রেজেন্স অফ অ্যাসিড ইন ডিওডেনাম অলসো ডিক্রিজেস গ্যাস্ট্রিক এমটিং, ক্লিয়ার। নেক্সট, হাইপার অসমোলার কন্টেন্ট অ্যাট ডিওডেনাম। যদি ডিওডেনামে হাইপার অসমোলার কন্টেন্ট থাকে, তাহলে ও কী করবে, গ্যাস্ট্রিক এমটিংকে রিডিউসড করবে, অলসো দে রিডিউসড গ্যাস্ট্রিক এমটিং, ক্লিয়ার। নেক্সট কী হবে, নেক্সট হচ্ছে এই হরমোনটার নাম মনে রেখো, কোলেসিস্টোকাইনিন, সিসিকে, কোলেসিস্টোকাইনিন। কোথার থেকে সিক্রেট হয় কোলেসিস্টোকাইনিন, আই সেল। এই যে কোলেসিস্টোকাইনিন লেখার সময় দেখবে আমরা আই বড় বড় আই লিখি, তো এটা দিয়ে মনে রাখার একটা টেকনিক, এগুলো জাস্ট এগুলো দিয়ে মনে রাখতে হবে এইভাবে কোনোভাবে। কোলেসিস্টোকাইনিন কি সিক্রেট করে, আই সেল কি সিক্রেট করে, আই সেল কোলেসিস্টোকাইনিন সিক্রেট করে। কোলেসিস্টোকাইনিন কিসে হেল্প করে, কোলেসিস্টোকাইনিন গ্যাস্ট্রিক এমটিংকে কমিয়ে দেয়, রিডিউসড করে দেয়। কোলেসিস্টোকাইনিন গ্যাস্ট্রিক এমটিংকে রিডিউসড করে দেয়। তাহলে চারটে ফ্যাক্টর গ্যাস্ট্রিক এমটিংকে রিডিউস কে করে দেয়। ফার্স্ট ফ্যাক্টর, এক হচ্ছে যদি স্মল ইন্টেস্টাইনে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড থাকে, তারা কি করবে, গ্যাস্ট্রিক এমটিং কমিয়ে দেবে। সেকেন্ড ফ্যাক্টর কি না, যদি অ্যাসিড থাকে সে গ্যাস্ট্রিক এমটিং কমিয়ে দেবে। থার্ড ফ্যাক্টর কি, হাইপার অসমোলার সাবস্টেন্স যদি থাকে সে অ্যাসিড সিক্রেশন হাইপার অসমোলার সাবস্টেন্স যদি ডিওডেনামে থাকে সে গ্যাস্ট্রিক এমটিং রিডিউস করবে, কমিয়ে দেবে। লাস্ট ফ্যাক্টর কি, সিসিকে, কোলেসিস্টোকাইনিন প্যাঙ্ক্রিওজাইমিন, সিসিকে। ওকে, কোলেসিস্টোকাইনিন ও কী করে, ও গ্যাস্ট্রিক রিফ্লেক্সকে কমিয়ে দেয়। তাহলে তুমি দুটো হরমোনের নাম আমরা এখানে বলেছিলাম, দুটো হরমোন নোট করে নাও, যে একটা হচ্ছে কি গ্যাস্ট্রিনের কী কাজ ছিল, গ্যাস্ট্রিন ইনক্রিজ করে গ্যাস্ট্রিক এমটিং। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইটুকুই কাজে আসবে, এই যে বক্সটাই কাজে আসবে। গ্যাস্ট্রিন কোথা থেকে সিক্রেট হচ্ছে, জি সেল কোথায় থাকে, অ্যান্ট্রাম অফ দ্য স্টোমাক। কোথায় থাকে, অ্যান্ট্রাম অফ দ্য স্টোমাক। ওকে, অ্যান্ট্রাম অফ দ্য স্টোমাক কী করে, ইনক্রিজ গ্যাস্ট্রিক এমটিং। আর কি, কোলেসিস্টোকাইনিন, সিসিকে, কোথা থেকে সিক্রেট হচ্ছে, আই সেল, কী করে, রিডিউসড গ্যাস্ট্রিক এমটিং। ব্যাস এইটুকুই কাজে আসবে। তাহলে মনে থাকবে কি,
না গ্যাস্ট্রিন, জি সেল ইনক্রিজ গ্যাস্ট্রিক এমটিং, কোলেসিস্টোকাইনিন, আই সেল ডিক্রিজ গ্যাস্ট্রিক এমটিং। ক্লিয়ার? এই হলো একটা ইম্পর্ট্যান্ট বক্স। নেক্সট হচ্ছে এই যে একটা এখানে একটা রিফ্লেক্স, আলটিমেটলি এই জিনিসগুলোকে কালেকটিভলি আমরা একটা রিফ্লেক্স বলি, যেটাকে বলি আমরা এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। এই এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্সটা হচ্ছে একটা লোকাল রিফ্লেক্স। এই এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্সের জন্য কি হচ্ছে না, এই এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্সের জন্য তোমার গ্যাস্ট্রিক এমটিং রিডিউসড হয়ে যায়। আচ্ছা, প্রথমে বলি এন্টেরো কথাটা কোথা থেকে এলো। এন্টেরো কথাটা এসছে এন্টেরন থেকে। এন্টেরন মানে কি? স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে। গ্যাস্ট্রিক কথাটা কোথা থেকে এসছে? গ্যাস্টার থেকে। গ্যাস্টার মানে কি? স্টোমাক। তার মানে কি এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। যদি আমরা এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্সের কথা বলি, অবভিয়াসলি সেখানে এন্টেরন অথবা স্মল ইন্টেস্টাইন থাকবে, আর কে থাকবে? স্টোম্যাক থাকবে। এদের দুজনের রিফ্লেক্স, দুজন ইনভলভড যে রিফ্লেক্সে। এটা কেমন রিফ্লেক্স? লোকাল রিফ্লেক্স। তাহলে এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্স মানে একটা রিফ্লেক্স স্মল ইন্টেস্টাইন আর স্টোমাকের মধ্যে। কীরকম রিফ্লেক্স না, প্রেজেন্স অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইন ইন্টেস্টাইন রিডিউসেস গ্যাস্ট্রিক এমটিং। আগেই বলেছি, যদি তোমার এই ধরে নাও স্মল ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইনে যদি ফুড স্টোর থাকে, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এরা যদি স্টোর থাকে, এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এরা যদি স্টোর থাকে, তখন কী হবে? গ্যাস্ট্রিক এমটিং রিডিউসড হয়ে যাবে। গ্যাস্ট্রিক এমটিং অত সহজে হবে না, গ্যাস্ট্রিক এমটিং কমে যাবে। ওকে, এইটাই আমরা বলি এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। ওকে, নেক্সট আমরা ডিসকাস করেছিলাম কি? নেক্সট আমরা ডিসকাস করেছিলাম, তাহলে এখানে আমরা কী কী ডিসকাস করলাম? এখানে আমরা ডিসকাস করলাম যে স্টোমাকের যে ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টরস স্টোমাককে এমটি হতে হেল্প করবে আর কোন কোন ফ্যাক্টর স্টোমাককে এমটি হতে হেল্প করবে না, এই জিনিসটা আমরা ডিসকাস করেছি এখানে। তাহলে ফ্যাক্টরস দোজ ইনক্রিজিং গ্যাস্ট্রিক এমটিং, আর এখানে আমরা ডিসকাস করেছি ফ্যাক্টরস দোজ ডিক্রিজিং গ্যাস্ট্রিক এমটিং। ক্লিয়ার? তাহলে এইগুলো আশা করি মনে থাকবে। নেক্সট আমরা ডিসকাস করেছিলাম স্টোমাক ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, সো স্টোমাক ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার বলি অটোনমিক নার্ভাস সিস্টেমের মেন দুটো পার্ট, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আমরা যেটাকে লিখি পিএসএনএস, আরেকটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, যেটাকে আমরা সংক্ষেপে লিখি এসএনএস। এবার দেখো মেনলি দুটো পার্ট, আরও হয় সোম্যাটিক নার্ভাস সিস্টেম। এনিওয়েজ, সো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার বলি স্টোমাক ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ভেগাস নার্ভ। অ্যাকচুয়ালি ভেগাস নার্ভ হচ্ছে 10th ক্রেনিয়াল নার্ভ। ভেগাস নার্ভ হলো 10th ক্রেনিয়াল নার্ভ। ক্লিয়ার? ভেগাস নার্ভ হলো 10th ক্রেনিয়াল নার্ভ। এবার এই ভেগাস কী করে না, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবারও ক্যারি করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইকে বলা হয় অ্যাকচুয়ালি আমাদের ক্রেনিও স্যাক্রাল সাপ্লাই। ও আচ্ছা, ওগুলো যখন নার্ভাস সিস্টেম পড়াবো তখন ক্লিয়ারলি আরও বলবো। তো ভেগাস নার্ভ কী করে? 10th ক্রেনিয়াল নার্ভ, যে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার ক্যারি করে। স্টোমাক মেনলি আন্ডার দ্য কন্ট্রোল অফ ভেগাস নার্ভ। ওকে, বেশ। যদি স্টিমুলেশন হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, স্টিমুলেশন অফ PSNS और पैरासिम्पैथेटिक नार्वास सिस्टम और यू कैन से भेगाल स्टिमुलेशन, कारण एक्षेत्रे भेगास जा पैरासिम्पैथेटिक नार्वास सिस्टम होता। ओके, सो হলে কী হবে? গ্যাস্ট্রিক মোটিলিটি বেড়ে যাবে, গ্যাস্ট্রিক সিক্রেশন বেড়ে যাবে। তাহলে কী হলো জিনিসটা, যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হয় তখন ইনক্রিজ গ্যাস্ট্রিক সিক্রেশন বেড়ে যাবে। আর কী হবে? ইনক্রিজ মোটিলিটি। ঠিক? তাহলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম যদি স্টিমুলেটেড হয় গ্যাস্ট্রিক সিক্রেশন বেড়ে যাবে, গ্যাস্ট্রিক মোটিলিটি বেড়ে যাবে। ক্লিয়ার? এরপর দেখো যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি স্টিমুলেট হয় তখন কী হবে? সিমিলারলি প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক এরা সবসময় দেখো দুজনের অপোজিট কাজ করে। প্যারাসিম্প্যাথেটিক ঠিক যে কাজগুলো করবে, সিম্প্যাথেটিক ঠিক তার অপোজিট কাজগুলো করবে। প্যারাসিম্প্যাথেটিক যদি হাসে, সিম্প্যাথেটিক তাহলে কাঁদাবে। ঠিক? মানে সবসময় উল্টো কাজ এদের, তাই তো? অ্যাকচুয়ালি প্যারা কথাটার অর্থ হচ্ছে, প্যারা কথাটা এসেছে প্যারাডক্সিক্যাল থেকে। প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে অপোজিট আর বৈপরীত্য। ঠিক আছে, তো সিম্প্যাথেটিক যা দেখাবে তার সব প্যারাডক্স দেখাবে কে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? তাহলে যদি এবার তুমি নিজেই বলতে পারবে, যদি প্যারাসিম্প্যাথেটিক যদি গ্যাস্ট্রিক সিক্রেশনকে বাড়ায়,
গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ায় আর মোটিলিটি বাড়ায়, তাহলে আমাকে বলো সিম্প্যাথেটিক কী করবে? সিম্প্যাথেটিক অবভিয়াসলি সিক্রেশন কমাবে, মোটিলিটি কমাবে। ওকে, সিম্প্যাথেটিক সিক্রেশন আর মোটিলিটি কমাবে, কারণ আমি কি বলেছি, প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক দুজনের অপোজিট, প্যারাডক্স। ওকে, সো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি স্টিমুলেটেড হয়ে যায় তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কী করবে না, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনহিবিট গ্যাস্ট্রিক সিক্রেশন অ্যান্ড গ্যাস্ট্রিক মোটিলিটি। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন মোস্ট প্রবাবলি। হাইড্রোক্লোরিক অ্যাসিড ইট ইজ সিক্রেটেড ফ্রম হুইচ সেল? আমি আগেই বলেছি অক্সেন্টিক সেল অর ইউ ক্যান সে প্যারাইটাল সেল। তাহলে এটা একটা কোশ্চেন এখান থেকে হতে পারে। নেক্সট কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ইজ স্টিমুলেটেড বাই, বলো কে স্টিমুলেট করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কোথা থেকে সিক্রেট হচ্ছে? স্টোমাক থেকে। স্টোমাকের সিক্রেশন স্টিমুলেট কে করে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অথবা আমরা এটাকে আরও একটা কথায় কি বলতে পারি, ভেগাস। যাহাই প্যারাসিম্প্যাথেটিক তাহাই ভেগাস এক্ষেত্রে। আবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ইজ ইনহিবিটেড, কে ইনহিবিট করছে? বলে ফেলো কে ইনহিবিট কে করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন? ওটা করবে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? অলরেডি আমি বলেই দিয়েছি, এটা একটা কোশ্চেন মনে রাখার মতো। নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করেছি ভেগোটমি। ভেগোটমি মানে কি? ওটমি মানে হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেলি টমি মানে টু রিমুভ, কাট অ্যান্ড রিমুভ, কেটে বাদ দিয়ে দেওয়া। ভেগো কথাটা এসছে ভেগাস থেকে। ভেগাস হচ্ছে আমাদের 10th ক্রেনিয়াল নার্ভ, 10th ক্রেনিয়াল নার্ভ। ক্লিয়ার? তাহলে ভেগোটমিতে কী হচ্ছে দেখো, ভেগোটমি আমি অলরেডি বললাম আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফাইবার ক্যারি করছে ভেগাস। ভেগোটমিতে কী হয়, তুমি ভেগাসকে কেটে বাদ দিয়ে দিচ্ছ, ভেগাস নার্ভকে কেটে বাদ দিয়ে দিচ্ছ। একটা হয় বাইল্যাটারাল ভেগোটমি, সেক্ষেত্রে টোটালি বোথ সাইডেড ভেগাস নার্ভ কেটে তুমি বাদ দিয়ে দিচ্ছ। সেক্ষেত্রে কী হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর নেই। ভেগাস মানে প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল, স্টোমাকের ওপর যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কন্ট্রোল ছিল, ভেগাস নার্ভকে যদি তুমি কেটে বাদ দিয়ে দাও তাহলে স্টোমাকের ওপর আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কন্ট্রোল থাকছে না। তাহলে ভেগাসকে যদি তুমি কেটে বাদ দিয়ে দাও সেটাকে আমরা কী বলছি, ভেগোটমি। ভেগোটমি হলে কি হবে, ভেগোটমি হলে গ্যাস্ট্রিক সিক্রেশন রিডিউসড হয়ে যাবে, স্টোমাকের সিক্রেশন রিডিউসড হয়ে যাবে। কারণ কি, ভেগাস নর্মালি স্টোমাককে স্টিমুলেট করে সিক্রেশন করার জন্য। যেহেতু তুমি ভেগাসকে কেটে বাদ দিয়ে দিচ্ছ তার জন্য কি গ্যাস্ট্রিক সিক্রেশন কমে যাবে। ক্লিয়ার? গ্যাস্ট্রিক সিক্রেশন কমে যাওয়াটাকে আমরা কি বলি, হাইপোক্লোরোহাইড্রিয়া। হাইপো মানে কি, কমে যাওয়া, হাইপার মানে কি, বেড়ে যাওয়া। তবে গ্লুকোজের ক্ষেত্রেও বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেছে, হাইপার গ্লাইসেমিয়া, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেছে। ক্লিয়ার? সেরকমই হাইপোক্লোরোহাইড্রিয়া। হাইপোক্লোরোহাইড্রিয়া কথাটার অর্থ তাহলে কী হলো, হাইপোক্লোরো কথাটার অর্থ হলো HCl সিক্রেশন রিডিউসড করে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? নেক্সট হলো, তাহলে এবার আবার একটা কেস আমরা দেখছি, এক্সেসিভ ভেগাল স্টিমুলেশন। তোমার যদি ভেগাল স্টিমুলেশন এক্সেসিভ হয় অথবা তুমি যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে এক্সেসিভলি স্টিমুলেট করো, সেক্ষেত্রে কী হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে। ক্লিয়ার? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যদি বেড়ে যায়, আমি বলেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা স্ট্রং অ্যাসিড, কোরেসিভ সাবস্ট্যান্স। ওকে, ও কী করবে, ও গ্যাস্ট্রিক আলসার কজ করবে। মানে স্টোমাকের এই ধরো তোমার স্টোমাকের লুমেন, তো ও স্টোমাকের লুমেনকে পুড়িয়ে দেবে। HCl স্টোমাক লুমেনের যে এপিথেলিয়াম সেলগুলো আছে ওগুলোকে পুড়িয়ে দেবে, ওগুলোকে পুড়িয়ে দিলে গ্যাস্ট্রিক আলসার কজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দুটো কন্ডিশন কী কী দেখলাম, যদি ভেগাসকে আমরা কেটে বাদ দিয়ে দিই সেক্ষেত্রে HCl সিক্রেশন কমে যাবে, তাকে আমরা বলবো হাইপোক্লোরোহাইড্রিয়া। আর যদি আমরা এক্সেসিভ ভেগাল স্টিমুলেশন দিই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, গ্যাস্ট্রিক আলসার। কেন গ্যাস্ট্রিক আলসার, কেন না, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি সিক্রেট হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কোরেসিভ সাবস্ট্যান্স, ব্যাস হয়ে গেল। নেক্সট, এবার আমরা গ্যাস্ট্রিক সিক্রেশনে আসছি। ওকে, গ্যাস্ট্রিক সিক্রেশনের মধ্যে আমরা পড়ছি কি, প্রথম কোন সেল, অক্সেন্টিক সেল আর প্যারাইটাল সেল। অক্সেন্টিক সেল আমরা গ্যাস্ট্রিক সিক্রেশনে মেনলি আমরা তিনটে সেল পড়বো। গ্যাস্ট্রিক সিক্রেশনে আমরা মেনলি তিনটে সেল পড়বো, আর একটা সেল হয় জি সেল, ওটা অ্যাকচুয়ালি হরমোন। ঠিক আছে? তো গ্যাস্ট্রিক সিক্রেশনে আমরা তিনটে সেল পড়ছি। ফার্স্ট হচ্ছে অক্সেন্টিক সেল আর প্যারাইটাল সেল। অক্সেন্টিক সেল আর প্যারাইটাল সেলের কী কাজ, প্যারাইটাল TAL, ঠিক আছে, কী কাজ ওর, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন। আর কী কাজ, ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেশন। ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর সংক্ষেপে লিখি CIF। ওকে, তাহলে প্যারাইটাল সেল দুটো জিনিস সিক্রেট করছে, কী কী, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এবার দেখো ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর কী কাজে লাগে,
এই ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইট হেল্পস ইন ভিটামিন B12 অ্যাবজর্পশন। ওকে, ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইট হেল্পস ইন ভিটামিন B12 অ্যাবজর্পশন। ওকে, কোথায় ভিটামিন B12 অ্যাবজর্ব হয়? টার্মিনাল ইলিয়ামে। B12 অ্যাবজর্পশন কোথায় হচ্ছে? টার্মিনাল ইলিয়ামে। তাহলে ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর হেল্পস ইন ভিটামিন B12 অ্যাবজর্পশন। আচ্ছা, কোথায় অ্যাবজর্পশন হচ্ছে? টার্মিনাল ইলিয়ামে। ইম্পর্টেন্ট, এটা মনে রাখা খুব দরকার। কোথায় অ্যাবজর্পশন হচ্ছে কোশ্চেন আসে। আচ্ছা, এবার দেখো ভিটামিন B12টা কি? ভিটামিন B12টা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক ফ্যাক্টর। এক্সট্রিনসিক ফ্যাক্টর মানে কি? এক্সট্রিনসিক মানে যা তুমি বাইরের থেকে নাও, ইন্ট্রিনসিক মানে যা তোমার ভেতরেই আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে দেখো না, ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর কে সিক্রেট করছে? প্যারাইটাল সেল, অক্সিন্টিক সেল অর প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল অর অক্সিন্টিক সেল। তাহলে এটা তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর, কারণ তোমার বডির মধ্যেই আছে। ঠিক আছে। আর ভিটামিন B12টা তুমি কোথা থেকে নিচ্ছ? ভিটামিন B12 হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর। এক্সট্রিনসিক ফ্যাক্টর, এক্সট্রিনসিক ফ্যাক্টর মানে যাকে তুমি বাইরের থেকে নাও, এক্সট্রিনসিক ফ্যাক্টর। ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর কিসে হেল্প করছে? ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে হেল্প করছে। ক্লিয়ার? ব্যাস, এত দূর অবধি সব ক্লিয়ার আশা করি। তাহলে আমরা স্টোমাকের একটা সেল পড়লাম, অক্সিন্টিক সেল আর প্যারাইটাল সেল। ওর কাজ কি? ওর কাজ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করা, ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট করা। ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কী কাজ? ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে। ভিটামিন B12 আমরা কোথা থেকে পাই? মেনলি ডায়েট থেকে। তার জন্য এটাকে কী বলি? এক্সট্রিনসিক ফ্যাক্টর। ওকে অ্যাবজর্ব করার জন্য কে আছে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কোথা থেকে সিক্রেট হচ্ছে? অক্সিন্টিক সেল থেকে। বেশ, কোথায় সিক্রেট হয় ভিটামিন বি, কোথায় অ্যাবজর্ব হয় ভিটামিন B12? টার্মিনাল ইলিয়াম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট টাইপ অফ সেল যেটা হচ্ছে আমরা বলি চিপ সেল অর পেপটিক সেল, অথবা এটাকে আমরা বলি জাইমোজেন সেল। মেন কি সিক্রেট করে জাইমোজেন সেল? মেনলি পেপসিনোজেন। মেনলি জাইমোজেন সেল থেকে, স্টোমাকের জাইমোজেন সেল থেকে পেপসিনোজেন সিক্রেট করে। পেপসিনোজেন কি? প্রোটিওলাইটিক এনজাইম। ওকে, বলবো পরে সব। অ্যাকচুয়ালি পেপসিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ। পেপসিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, ইট ইজ ইনঅ্যাক্টিভ। নেক্সট দেখো, শুধু চিপ সেল থেকে যে পেপসিনোজেন সিক্রেট হয় তা না, আরও একটা এনজাইম সিক্রেট হয় যার নাম গ্যাস্ট্রিক অ্যামাইলেজ, কিন্তু ভেরি লেস অ্যামাউন্ট। তাহলে চিপ সেল আর পেপটিক সেল থেকে কী সিক্রেট হয়? পেপসিনোজেন। আর কি সিক্রেট হয়? গ্যাস্ট্রিক অ্যামাইলেজ। কিন্তু গ্যাস্ট্রিক অ্যামাইলেজ ইজ মাইনর, ইট ইজ মাইনর, আর পেপসিনোজেন ইজ মেজর। পেপসিনোজেন ইজ মেজর। ওকে, পেপসিনোজেন ইজ মেজর। ক্লিয়ার? ওকে, নেক্সট কি? আর কোন সেল থাকে? আর সেল হচ্ছে মিউকাস সিক্রেটিং সেল। মিউকাস সিক্রেটিং সেল কি করে? মিউকাস আর বাইকার্বনেট সিক্রেট করে। এই মিউকাস আর বাইকার্বনেটের কাজটা কি? মিউকাস আর বাইকার্বনেটের কাজ হলো যে ইট প্রোটেক্টস দ্য গ্যাস্ট্রিক এপিথেলিয়াম অর দ্য এপিথেলিয়াম অফ দ্য স্টোমাক ফ্রম অ্যাসিড বার্নিং। ক্লিয়ার? তাহলে মিউকাস সিক্রেটিং সেলের কী কী কাজ হলো বোঝা গেল। ব্যাস, এবার ছবিতে দেখো। ছবিতে দেখো, এখানে প্যারাইটাল সেল, এটা একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ছবি আঁকা আছে। ঠিক আছে, এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ছবির মধ্যে তুমি বিভিন্ন সেল দেখতে পাচ্ছ। এই দেখো চিপ সেল দেখতে পাচ্ছ, এখানে চিপ সেল এখানে দেখতে পাবে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ আশা করি। এই যে চিপ সেল, ওর আরেকটা নাম কি বলেছি? পেপটিক সেল। আরেকটা নাম কি বলেছি? জাইমোজেন। ওখান থেকে কি কি সিক্রেট হয়? পেপসিনোজেন। পেপসিনোজেন কি? ইনঅ্যাক্টিভ। আর কি কি সিক্রেট হয়? গ্যাস্ট্রিক অ্যামাইলেজ, কিন্তু এটা ভেরি লেস। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো প্যারাইটাল সেল দেখতে পাচ্ছ। প্যারাইটাল সেল, প্যারাইটাল সেলের আরেকটা নাম কি বলেছি? অক্সিন্টিক সেল। ও কি সিক্রেট করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কি সিক্রেট করে? ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথায় লাগে? ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে। ভিটামিন B12কে কি বলি? এক্সট্রিনসিক ফ্যাক্টর। ভিটামিন B12 কোথায় অ্যাবজর্পশন হয়? টার্মিনাল ইলিয়াম। ক্লিয়ার? আর কি সেল থাকে? নেক মিউকাস সেল আর মিউকাস নেক সেল। ঠিক আছে, তো মিউকাস নেক সেলের কী কাজ? ও কী কী সিক্রেট করে? মেনলি মিউকাস। মিউকাসে কোন প্রোটিন থাকে? মিউসিন প্রোটিন। ক্লিয়ার? সে প্রথম দিন থেকে বলে আসছি, মিউকাসে কোন প্রোটিন থাকে? মিউসিন প্রোটিন। মিউকাস ছাড়া আর কি সিক্রেট করে? বাইকার্বনেট। মিউকাস আর বাইকার্বনেট কাজটা কি? মিউকাস আর বাইকার্বনেট এ কি করে না, তোমার যে HCl যে কোরেসিভ সাবস্টেন্স, ও স্টোমাককে HCl এর থেকে বার্ন হতে, মানে যেন না স্টোমাক HCl এর থেকে বার্ন হয়ে যায়, তার জন্য হেল্প করে। ক্লিয়ার? তাহলে ইট প্রোটেক্টস এপিথেলিয়াম অফ স্টোমাক ফ্রম অ্যাসিড বার্নিং।
ওকে, এগুলো পরে আবার বলেছি, দেখিস। তাহলে এই গেল মোটামুটি। হুম, আচ্ছা, নেক্সট আমরা কতটা পড়েছি, এইটা পড়েছিলাম যে দেখ পেপটিক সেল থেকে কি সিক্রেট হচ্ছে। পেপটিক সেল থেকে আমাদের সিক্রেট হচ্ছে, বলো কি সিক্রেট হচ্ছে? পেপসিনোজেন, রাইট। পেপসিনোজেন সিক্রেট হচ্ছে মেনলি, আর ভেরি ভেরি লেস অ্যামাউন্ট অফ গ্যাস্ট্রিক অ্যামাইলেজ সিক্রেট হয়, যেটা না মনে রাখলেও কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার আমি বলেছি কোনো কিছুর শেষে যদি জেন লেখা থাকে, কোনো কিছুর শেষে যদি জেন লেখা থাকে, তাহলে আমরা সেটাকে ইনঅ্যাক্টিভ বলে মনে করি, আমরা সেটাকে ধরি সেটা ইনঅ্যাক্টিভ। কোনো কিছুর শেষে যদি জেন লেখা থাকে সেটা ইনঅ্যাক্টিভ, কোনো কিছুর আগে যদি প্রো লেখা থাকে সেটাও ইনঅ্যাক্টিভ। যেমন পেপসিনোজেন ইনঅ্যাক্টিভ, প্রোরেনিন ইনঅ্যাক্টিভ, শেষে জেন ইনঅ্যাক্টিভ, আগে প্রো ইনঅ্যাক্টিভ। ওকে, এবার দেখো পেপসিনোজেন কি না ইনঅ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে, পেপটিক সেল থেকে সিক্রেট হচ্ছে। এরপর তোমার স্টোমাকের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিক্রেট করছে প্যারাইটাল সেল, তাই তো। পেপসিনোজেন সিক্রেট করছে পেপটিক সেল, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করছে প্যারাইটাল সেল। পেপসিনোজেন ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড কনভার্ট হয়ে যাচ্ছে পেপসিনে। তাহলে পেপসিনোজেন কী ছিল? শেষে জেন, ইনঅ্যাক্টিভ। ও কিসে কনভার্ট হয়ে গেল? পেপসিনে। পেপসিন হলো অ্যাক্টিভ। পেপসিন কি কাজ করে? পেপসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম। পেপসিন কি বলো? পেপসিন একটা প্রোটিওলাইটিক এনজাইম। ক্লিয়ার? পেপসিনোজেন হলো ইনঅ্যাক্টিভ, আচ্ছা পেপসিন হলো অ্যাক্টিভ। পেপসিন কি করে? পেপসিন একটা প্রোটিওলাইটিক এনজাইম, মানে পেপসিনের কাজ হলো প্রোটিনকে ব্রেকডাউন করা, প্রোটিনকে ভেঙে দেওয়া। ক্লিয়ার? প্রোটিও কথাটা আসছে প্রোটিন থেকে, লাইটিক কথাটার অর্থ লাইসিস, লাইসিস মিন ব্রেকডাউন। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখে নাও, পেপসিনোজেন ইজ কনভার্টেড ইনটু অ্যাক্টিভ পেপসিন বাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে থাকবে পেপসিনোজেন কে সিক্রেট করছে? প্যারাইটাল সেল অর চিপ সেল, অর সরি পেপসিনোজেন সিক্রেট করছে পেপটিক সেল, চিপ সেল, অর বলো, অর পেপটিক সেল, চিপ সেল, অর জাইমোজেন সেল। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিক্রেট করছে প্যারাইটাল সেল অর অক্সিনটিক সেল। ওকে, তাহলে এখানে একটা সেলের থেকে যে হাইড্রোজেন এইচ সেল সিক্রেট হচ্ছে, সে অন্য সেলের একটা অ্যাক্টিভিটিকে রেগুলেট করছে। যেমন পেপসিনোজেনকে সে কনভার্ট করছে পেপসিনে, অ্যাক্টিভ পেপসিনে। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি। নেক্সট এখানে আমরা বলেছি প্রোটিওলাইটিক এনজাইমের কাজটা কী হয়। প্রোটিওলাইটিক এনজাইম কী করে? এই ধরে নাও বিভিন্ন অ্যামিনো অ্যাসিড দিয়ে, মাল্টি অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তো অবভিয়াসলি তৈরি হচ্ছে, মানে প্রোটিন হচ্ছে কতগুলো অ্যামিনো অ্যাসিডের সমষ্টি। এখানে কী হচ্ছে দেখো, দুটো প্রোটিনের মাঝে যে বন্ড থাকে, দুটো অ্যামিনো অ্যাসিডের মাঝে যে বন্ড থাকে তাকে আমরা কী বন্ড বলি? পেপটিক বন্ড। দুটো অ্যামিনো অ্যাসিডের মাঝে যে বন্ড, এই বন্ডটাকে আমরা কী বলবো? পেপটিক বন্ড। এই বন্ডটাকে কী বলবো? পেপটিক বন্ড। ক্লিয়ার? এবার দেখো পেপসিন আর যে কোনো প্রোটিওলাইটিক এনজাইম ওরা এই বন্ডগুলোকে কেটে দেয়। ক্লিয়ার? এবার এর আবার অনেক ব্যাপার হয়, এক্সোপেপটাইডেজ, এন্ডোপেপটাইডেজ, আমি নেক্সট ক্লাসে বলেছি। হ্যাঁ, আর কতটা পড়িয়েছিলাম, ব্যাস এতটাই হয়েছিল লাস্ট দিন। তাহলে যারা মিস করে গেছিলে এটা দেখে নিও।